নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি অসাধারণ ছোট গল্প। এই গল্পের মধ্যে গল্প আছে গল্প শোনার আকর্ষণ। গল্পের নাম আশ্রয়। শুনতে থাকুন আজকের গল্প আশ্রয়। যা সব কাণ্ড ঘটে গেল, তারপর নীলার সঙ্গে দেখা সাক্ষাতের ইচ্ছা আর আমার ছিল না, কিন্তু ওর স্বামী শীতাংশ বারবার আমাকে চিঠি লিখতে লাগলো, একবার এসো আমাদের এই চন্দনপুরে, ধার দেনা করে ছোট্ট একটু বাড়ি করেছি, এসে দেখে যাও। পুরনো বন্ধুদের মধ্যে ধারে কাছে আর কেউ নেই, শুধু তো তুমিই আছো। পুরো একদিন যদি নাও থাকতে পারো, অন্তত একটি রাত থাকবে, একসঙ্গে খাবো আর গল্প করব। তোমার তো তাস খেলবার দিকে ঝোঁক ছিল এক সময়, তাস খেলবো। তারপর ভোরের ট্রেনে তুমি চলে যাবে কলকাতায়, আর আমি আমার মাস্টারি শুরু করব। শীতাংশ আমার বন্ধু। কলেজে পড়তে পড়তে বন্ধুত্ব হয়, তখন থেকেই গ্রামের দিকে ওর টান। ছেলেবেলায় ওর গ্রামেই কেটেছে, সেখানকার নদী মাঠঘাটের গল্প ও আমাকে প্রায় শোনাতো। যার দৃষ্টি ভাবনা যশ, সেই গ্রামই আবার ওকে টেনেছে। ওর বাড়ি দেখতে তো আমার কোনো আপত্তি নেই, দু একদিন বাস করেও আসতে পারি। আমি যতই শহরের ভক্ত হই না, মাঝে মাঝে চোখ বদলাবার জন্যে গাঁয়ে যাওয়া দরকার। এখন তো আর কোনো গ্রামেই ম্যালেরিয়া নেই, সাপটাপের উৎপাতও কমেছে। কিন্তু আমি ভাবছিলাম, নীলা আমাকে দেখে কি ভাববে? ও কি অস্বস্তি বোধ করবে না? আমি তো আগাগোড়া সব ব্যাপারই জানি, তারপরেও কি ওর সামনে গিয়ে দাঁড়ানো আমার পক্ষে শোভন হবে? এসব ইঙ্গিত দিয়ে আমি ওকে চিঠি লিখেছিলাম, কিন্তু তার জবাবে লিখল, কিছু ভেবো না প্রভাস, তুমি চলে এসো। আমাদের ছেলের বয়স এখন 2 বছর, ওর কেমন চলন বলন হয়েছে দেখে যাও। শীতাংশুরা কেমন আছে তা দেখবার কৌতূহল যে আমার একেবারে না হচ্ছিল তা নয়, কিন্তু একটা সংকোচ এসে বাধাও দিচ্ছিল। যা হোক, শেষ পর্যন্ত শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে উঠে পড়লাম। পুরো একটা ছুটির দিন হাতে নিয়েই গেলাম। পায়রাডাঙ্গা স্টেশনটি ছোট, বেশি প্যাসেঞ্জারও এখানে নামলো না, উঠলো না। গাড়ি থেকে নামতেই দেখি শীতাংশু হাসি মুখে আমার জন্য দাঁড়িয়ে আছে। একটু এগোতেই শীতাংশু আমার হাতখানা তার হাতের মধ্যে ভরে নিয়ে বলল, প্রভাস, তুমি সত্যি তাহলে এলে? শীতাংশু আমার চেয়ে বেশ লম্বা, 6 ফুটের কাছাকাছি হবে, তবে প্রস্থটা তেমন নয়, রক্ষা যে তেমন হয়নি, তাহলে এক বিশাল চেহারা হতো। স্টেশন থেকে বেরিয়ে আমি ওর পাশে পাশে হাঁটছিলাম আর ভাবছিলাম, শুধু দৈর্ঘ্যে নয়, ও আমাকে আরো অনেক ব্যাপারেই ছাড়িয়ে গেছে। সাইকেল রিক্সাওয়ালারা সারি সারি দাঁড়িয়ে। শীতাংশু বলল, রিক্সা নেব নাকি হেঁটে যাবে? বললাম, কতটা পথ? ও বলল, 1 মাইলেরও কম। বললাম, তাহলে হেঁটেই চলো। মাঠের ধার দিয়ে পথ, বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন আগে। চাষিরা গরু আর লাঙল নিয়ে মাঠে নেমেছে। সেই চির পুরাতন দৃশ্য। এই দৃশ্য আমাদের চোখে এখনো ভালো লাগে, কিন্তু ভালো লাগাটাই তো সব নয়। আধুনিক যন্ত্রপাতির ব্যাপক প্রচলন না হলে কৃষির উন্নতি কি সম্ভব? আমি বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে এলাম। শীতাংশু একটু হেসে বলল, তুমিও এসব আজকাল ভাবো নাকি? মাঠ পেরিয়েই গ্রাম,
অনেক দিনের পুরনো গ্রাম। ভাঙা শিব মন্দিরে পুরনো বাড়ির ধ্বংসস্তূপে তার নিদর্শন পেলাম। গ্রাম পুরনো, কিন্তু দক্ষিণ দিকে একটি নতুন পাড়া গড়ে উঠেছে। নতুন নতুন বাড়ি গড়ে উঠেছে এদিকে। খানিকটা এগিয়ে একটি একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে শীতাংশু বলল, এই যে আমার আস্তানা, এসো এদিকে। হালকা হলদে রঙের ছোট্ট বাড়ি, সামনের দিকটা বাঁশের বাঁকারি দিয়ে ঘেরা, গেটও বাঁকারিরই। ডান দিকে একটি লেবু গাছ, ডালগুলি থেকে লেবু ঝুলছে। শীতাংশু বলল, বাড়িটা কেমন দেখছো? বললাম, বেশ। শীতাংশু বলল, প্ল্যানটা কিন্তু আমার নিজের হাতে করা। বললাম, তাই নাকি? তোমার যে এসব বিদ্যাও আছে তা তো জানতাম না। সামনের দিকে একটি বারান্দা, তাতে দুখানা বেতের চেয়ার, সামনে সবুজ দিগন্তের মতো, চেয়ারগুলির রঙও সবুজ। শীতাংশু বলল, এসো ভিতরে এসো। ঘরে ঢুকতে প্রথমে একটি শিশুকে চোখে পড়ল। সুন্দর ফুটফুটে ছেলে, নীল জাঙ্গিয়া পরনে। রংটা শীতাংশুর মতো শ্যামলা নয়, বেশ ফর্সা। শীতাংশুও বলল, বলো তো পুটান, কে এসেছে? পুটান বলতে পারল না, সরে গিয়ে বাপের গা ঘেঁষে দাঁড়ালো। শীতাংশু ছেলের দিকে চেয়ে বলল, যাও আলাপ করো, কাকু এসেছে, নতুন কাকু। হেসে বললাম, ওর কি পুরনো কাকু আছে নাকি? শীতাংশু বলল, না, নেই, কিন্তু তুমি তো নতুনই এলে। ভিতরের দিকে আরো একখানি ঘর। নীলা সে ঘর থেকে এলো, মাথায় আঁচল, সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা চুড়ি। এই বেশে আমি এর আগে ওকে দেখিনি। মোটামুটি সুশ্রী চেহারা নীলার। গৃহিণী হবার পর ওর লাবণ্য যেন আরো বেড়েছে। এক মুহূর্ত বোধ হয় সময় নিল, তারপর মৃদু হেসে বলল, কেমন আছেন প্রভাসদা? বললাম, আপনি বলছো যে? বারে, আমি তো সবাইকেই আপনি বলতাম। তা অবশ্য ঠিক, তবে কচিত কখনো তুমিও বলেছে নীলা। বললাম, কিন্তু তুমি তো এখন পদমর্যাদায় আমার চেয়েও ভারী, তাহলে তোমাকেও তো আমাকে আপনি বলতে হয়। শীতাংশু বলল, ওহে প্রভাস, সম্বন্ধ আর সম্বোধন পরে বিচার করো, আগে হাত মুখ ধো, চাটা খেয়ে নাও। ভিতরে একটু উঠোন আছে, তাছাড়া ডাইনেও বাঁয়ে জায়গা আছে খানিকটা। ফুলের চারা লাগিয়েছে শীতাংশু, জুঁই, বেল, গন্ধরাজ, দেশি ফুলই বেশি। টিউবওয়েল আছে। নীলা পাম্প করতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে তা করতে দিলাম না। আরে রাখো রাখো, তোমাদের মতো চারখানা না হলেও দুখানা হাত আমার আছে, আমি নিজেই জল তুলতে পারবো। নীলা চা করল, তার সঙ্গে গরম পরোটা আর আলুর কুচি। আমি আর শীতাংশু পাশাপাশি বসে খেলাম। ওর কুলের কাছে ছেলে বসে আছে। শীতাংশু ছেলের দিকে চেয়ে বলল, কি বাবান, তুমি নেবে নাকি একটু? মুখ ফুটে বললেই হয়। আমি ভাবলাম, সত্যি কি আর বন্ধুর মন বাৎসল্যে এমন আপ্লুত হয়েছে, নাকি আমাকে দেখাবার জন্যে? খাওয়া শেষ হলে শীতাংশু উঠে দাঁড়ালো, বলল, স্টেশনের বাজারে ভালো মাছ পাইনি আজ, ভিতরে আর একটা বাজার আছে, মেলায় বসে, যাই আমি সেখান থেকে মাছ নিয়ে আসি, তুমি বসো। আমি তাড়াতাড়ি বললাম, না না না, তোমার আর বেশি মাছ কিনে দরকার নেই, যা পেয়েছ তাই যথেষ্ট। শীতাংশু বলল, আহা, আমার আরো একটু দরকার আছে। বললাম, বেশ, তাহলে চলো, আমিও তোমার সঙ্গে যাই। শীতাংশু একটু হেসে বলল, কেন, তুমি একটু বসে বিশ্রাম টিশ্রাম করো। নীলা আমার দিকে চেয়ে একটু লজ্জিত ভাবে বলল, আপনি বসুন না, ওর তো বেশি দেরি হবে না। কিন্তু আমি বসলাম না, শীতাংশুর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম।
গায়ে পথ ধরে হাঁটতে শুরু করলাম। বেশ লাগছিল। সবুজ দৃশ্যে চোখ জুড়িয়ে যায়, কান বিশ্রাম পায় স্তব্ধতায়। আমাকে নীরবে হাঁটতে দেখে শীতাংশু কিছু বলল না, বরং আমাকে একা থাকবার সুযোগ দিয়ে সে যেতে লাগলো। পুরনো কথাগুলি আমার মনে পড়ল। ভাবলাম, আমি অবশ্য নীলার কাছে বসলেও পারতাম। আমারও তো অস্বস্তি বোধ করবার কিছু ছিল না। নীলার সঙ্গে তো সত্যি আমার কোনো জটিল সম্পর্ক গড়ে ওঠেনি। যার সঙ্গে উঠেছিল সেই রাজেন তো আগে থেকেই সরে পড়েছে। আমারও তো সংকোচের কারণ ছিল না। রাজেন অবশ্য যাওয়ার আগে আমাকে আর শীতাংশুকে পড়াতে চেষ্টা করেছিল, কিন্তু কেউ তা বিশ্বাস করেনি। নীলা নিজেও তা অস্বীকার করেছে। যাদবপুর উদ্বাস্তু কলোনির মেয়ে নীলা। রাজেন দাসের সঙ্গে ওদের আগে থেকেই কি একটু সম্পর্ক ছিল। নীলার সঙ্গে আমাদের যে আলাপ তা রাজেনের মাধ্যমে, কিন্তু আমাদের আলাপ সাধারণ আলাপই রয়ে গিয়েছে। রাজেনের সঙ্গে ওর ঘনিষ্ঠতা ছিল অন্যরকম। গোপনে দেখা সাক্ষাৎ ওই করত, সিনেমায় টিনেমায় ওই নিয়ে যেত। আমরা কেবল ওর বন্ধু হিসাবে নীলাদের বাড়িতে গিয়েছি। নীলার বাবা মা আমাদের তিনজনকেই স্নেহ করতেন। গেলে নীলার বাবা তার আগেকার সমৃদ্ধির গল্প করতেন, আর ওর মাও চাটা এনে দিতেন। মুড়ি, নারকেল কোড়া, চিঁড়ে ভাজা, এই সবই আমাদের বেশি পছন্দ ছিল। ওরা আমাদের তিনজনকেই স্নেহ করতেন, তবু রাজেনকেই পছন্দ করতেন বেশি। সে ভালো চাকরি করে, বলতে কইতে পারে, নানা বিষয়ের খোঁজ খবর রাখে। তবু ওই রাজেনই ওদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। নীলা অন্তঃসত্ত্বা হওয়ার পর ওর আর পাত্তাই পাওয়া গেল না। নীলার বাবা খোঁজ খবর করে রাজেনের সঙ্গে দেখা করলেন। বললেন, বাবা, আমাকে বাঁচাও, তুমি যা চাও তাই দেব। কিন্তু রাজেন পরিষ্কার বলে দিল, এই অবস্থায় আমি বিয়ে করতে পারি না। আমার বাবা আছেন, মা আছেন, তারা আপত্তি করবেন। আর তাছাড়া আমি এর জন্য দায়ী নই। তুমি দায়ী নও? নীলার বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন। না, শুধু আমি তো ওর সঙ্গে মিশিনি, আমার বন্ধুরাও মিশেছে। এই কথা শুনে নীলা বলেছিল, আমি বরং গলায় দড়ি দিয়ে মরব, তবু ওকে বিয়ে করব না। পাড়া ছেলেরা বলেছিল, ওকে পিষে মেরে ফেলবো। আমরাও তাই চাইছিলাম। সেই মুহূর্তে রাজেনের চেয়ে বড় শত্রু আমাদের আর কেউ ছিল না। কিন্তু আমরা কেউ ওর নাগাল পেলাম না। ও আমাদের না বলে পরে কলকাতার বাইরে চলে গেল। কে যেন বলল, দণ্ডকারণ্যে ও চাকরি নিয়ে গেছে। সেখানে তবু নতুন করে মানুষের বসতি হচ্ছে। ওর মতো পশুর আরো গহন অরণ্যে চলে যাওয়া উচিত ছিল। আমরা ওর সঙ্গে কত ঘনিষ্ঠভাবে মিশেছি, অথচ ও যে এমন মানুষ তা একেবারেই বুঝতে পারিনি। মানুষকে চেনা সবচেয়ে কঠিন লাগে। তারপর নীলার বাবা মা আর এক অদ্ভুত প্রস্তাব করলেন। আমাকে একবার ডেকে নিয়ে বললেন, বাবা, আমাদের বাঁচাও। আমি আকাশ থেকে পড়ে অথল সমুদ্রে তলিয়ে গেলাম। বললাম, এ কি অসম্ভব কথা, এ কি অসম্ভব কথা বলছেন? আমি কি করে বাঁচাবো? আমারও বাবা মা রয়েছেন, তারা এই কাজ আমাকে করতে দেবেন কেন? তাছাড়া চিরকাল একটি মিথ্যাকে সত্য বলে চালাতে হবে, তা আমি পারবো না। নীলার বাবা অপরাধীর মতো চুপ করে রইলেন। আমি বললাম, আপনি বরং ওকে একটা আশ্রমে দিন। আজকাল তো নানা রকমের ব্যবস্থাই রয়েছে। টাকা পয়সা যা লাগে আমরা বরং নিজেরা চাঁদা তুলে দেব। গভীর অভিমানে নীলার বাবা বললেন, তার দরকারও হবে না বাবা। আমি মনে মনে দুঃখিত হলাম। নীলার উপর আকর্ষণ যে আমারও একটু ছিল না তা নয়। রাজেনের সঙ্গে ওর অতি ঘনিষ্ঠতায় ঈর্ষাও বোধ করতাম, কিন্তু তাই বলে রাজেনের এমন একটা অপকর্মের দায়িত্ব ঘাড় পেতে নিই কি করে? বিশেষত
আজকাল যখন দায়মুক্ত করবার নানা রকম ব্যবস্থাই আছে। নীলার বাবার অনুরোধ রাখতে পারলাম না, কিন্তু মনে মনে শান্তিও পেলাম না। কিসের একটা অস্বস্তির কাঁটা আমাকে দিন রাত বিনতে লাগলো। ওরা বোধহয় শহরের কোনো আশ্রমে নীলাকে রাখবার ব্যবস্থা করেছিলেন। এর মধ্যে শীতাংশু একটা কাজ করে ফেলল। সে নিজে গিয়ে নীলার বাবা মাকে বলল, ওকে আর কোথাও পাঠিয়ে দরকার নেই, যদি অনুমতি দেন আমি ওকে বিয়ে করি। নীলার বাবা বললেন, তোমাকে যে কি বলবো বাবা, কি বলে যে আশীর্বাদ করব। নীলা নাকি প্রথমে রাজি হয়নি। শীতাংশুর সঙ্গে ওর আলাপ পরিচয় ছিল, কিন্তু অন্তরঙ্গতা ছিল না। শীতাংশুর কোনো আকর্ষণও টের পায়নি। তাছাড়া এই সাময়িক মহানুভবতা কতদিন স্থায়ী হবে? তারা কোনো দিনই জীবনে সুখী হবে কিনা, আর শীতাংশু ওকে কোনোদিনই সত্যি অন্তর থেকে ক্ষমা করবে কিনা, ভালোবাসতে পারবে কিনা, সে সম্বন্ধে নীলার সন্দেহ ছিল। মেয়েদের তো বাস্তব বুদ্ধি ঢের বেশি। কিন্তু শুনেছি শীতাংশুই ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছিল। পাত্র হিসাবে শীতাংশু যে খুব আদর্শ তা বলা যায় না। বাপ নেই, মা নেই, নিকট আত্মীয় কেউ নেই। মেসে হোটেলে থাকে, অর্ডিনারি গ্র্যাজুয়েট, মার্চেন্ট অফিসে চাকরি করে। টিউশনি দুটো একটা ওর বাঁধাই আছে। অল্প বয়স থেকেই খুব মিতব্যয়ী শীতাংশু। পান সিগারেট খায় না। নিজের জামা কাপড় বেশিরভাগই নিজে কেচে পরে। আমরা জানতাম ওর একটু কার্পণ্য দোষ আছে। মেসের ঘরে থাকতো, আর ও মাঝে মাঝে বলতো, ভাই একটা বাড়ি করতে হবে, শহরে না, গ্রামের দিকে, নিরিবিলিতে শান্তভাবে থাকবো। শহরের ভিড় আর গোলমাল আমার একেবারে ভালো লাগে না। মনে প্রাণে এই অনাগরিক বন্ধুটিকে আমরা অদ্ভুত প্রকৃতির মানুষ বলেই জানতাম। ও যেন এই কালের নয়, অন্য যুগের থেকে এ যুগে চলে এসেছে। নাকি সব যুগেই এ ধরনের মানুষ কিছু কিছু আছে, এবং থাকবেও। শীতাংশুর বিয়ে জাঁকজমক করে হয়নি, চুপি চুপি হয়েছিল। আমি নিমন্ত্রিত হয়েছিলাম, যাওয়াই উচিত ছিল, কিন্তু যেতে পারিনি। সত্যিই বলবো, যেতে মন সরেনি। তারপর থেকে ওদের দাম্পত্য জীবন চাক্ষুষ দেখবার সুযোগ আমার হয়নি। আমার চাকরি বাকরির স্থিরতা ছিল না, মতের স্থিরতাও ছিল না। এই অস্থিরতার জন্যে আমি বাবা মার কাছে যথেষ্ট বকুনি খেয়েছি, নিজের কাছেও কি খাইনি। তারপর শুনলাম কসবার বাসা ছেড়ে চন্দনপুরে বাড়ি করেছে শীতাংশু। কেউ কেউ হেসে বলল, বাড়িটা করবার জন্য টাকাটা বোধহয় শ্বশুরের কাছ থেকেই যৌতুক পেয়েছে সিদ্ধু। আমি অবশ্য সে কথা বিশ্বাস করিনি। নীলার বাবার যৌতুক দেবার মতো অবস্থা ছিল না। উদ্বাস্তুদের জবরদখল কলোনিতে কোনো রকমে নিজের জন্য দুখানা করোগেটিভ টিনের ঘর তুলে নিয়েছেন। চাকরি করেন একটি কাপড়ের দোকানে। নীলা ছাড়াও আরো 3টি ছেলে মেয়ে আছে। কি করে যে চালান তিনিই জানেন। ডান দিকে বাঁশের ঝাড়, বাঁ দিকে আগাছার জঙ্গল। আমরা হেঁটে চলেছি। শীতাংশু আগে আগে যাচ্ছে, আমি তার বেশ খানিকটা পিছনে আছি। রাস্তাটি এবার ডান দিকে মোড় নিয়েছে। হঠাৎ শীতাংশু আমার দিকে ফিরে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি কি সারাদিন অসহযোগী হয়েই থাকবে নাকি? আমি হেসে বললাম, শীতাংশু, তোমার লম্বা লম্বা পা, লম্বা লম্বা স্টেপ, আমি কি তোমার সঙ্গে তাল রেখে চলতে পারি? শীতাংশু বলল, আগে তো পারতে। একটু বাদেই বাজার পাওয়া গেল। মাছ, পান, তরিতরকারি সবই উঠেছে। শীতাংশু দরদাম করে কেনাকাটা করতে লাগলো। আমি ওর সঙ্গে সঙ্গেই রইলাম, কিন্তু মনে হলো অনেক দূরে আছি। বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর কাছে বাজার নামিয়ে দিল শীতাংশু। এসে বলল, এইবার কিন্তু সব তোমার দখলে, যা করবার করো। কিন্তু পুটান 2টি বেগুনি দখল করে বসলো। সে কিছুতেই দুটো ছাড়বে না,
খেলবার জন্যে ওর দুটো বেগুনি চাই। নীলা খুব যত্ন করে রান্নাবান্না করলো। আমরা তিনজনে পাশাপাশি বসে খেলাম, আমি, সিদ্ধাংশু আর পুটান। ছেলে দুষ্টু কম না, সবচেয়ে ভালো আসনখানা দখল করে বসেছে, সেখান থেকে কিছুতেই তোলা গেল না ওকে। পরিবেশন করতে করতে একসময় নীলা বলল, কেমন হয়েছে, খেতে পারছেন তো? এসে বললাম, খাওয়ার পরিমাণ দেখে তা কি টের পাচ্ছ না? হা, এমন কি খাচ্ছেন? তারপর হঠাৎ বলল, বিয়ে করছেন না কেন প্রভাসদা? হেসে বললাম, এবার করব, খুব ইন্সপিরেশন পাচ্ছি এখানে এসে। নীলা লজ্জিত হয়ে মুখ নামিয়ে নিল। খাওয়া দাওয়ার পর খানিক বিশ্রাম। শীতাংশুর স্কুল ছুটি ছিল, কিন্তু টার্মিনাল পরীক্ষার একরাশ খাতা নিয়ে এসেছে। বসে বসে সেই সব খাতা দেখল, আর আমি সেই ফাঁকে একটু ঘুমিয়ে নিলাম। ঘুমিয়ে স্বপ্ন দেখলাম আমার নিজেরও একটি ঘর সংসার হয়েছে, শীতাংশু সেখানে গেছে অতিথি হয়ে, আর আমি তার খুব যত্ন আত্তি করছি। আমার বউ যেন কলা বউ, সেকালের মতন এক গলা ঘোমটা দিয়ে রয়েছে। এত অনুরোধ উপরোধেও কিছুতেই ঘোমটা খুলছে না। আমি বিকালেই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু শীতাংশু কিছুতেই ছাড়ল না। বলল, কাল ভোরের গাড়িতে তোমাকে তুলে দিয়ে আসবো। সন্ধ্যায় ওর টিউশন আছে, ও পড়াতে চলে গেল। আমিও চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম, নতুন বাড়িতে সব ঘর সংসার পেতেছে, কিন্তু শীতাংশুর মতো আরো কোনো গৃহস্থ আছে এ পাড়ায়? সন্ধ্যার পর ফিরে এসে শীতাংশু বলল, এসো ছাদে এসে বসো, তুমি তোমার ছাদটা দেখলেই না। ছাদে গেলাম, বাড়িতে চাকর বাকর নেই। শীতাংশু নিজেই বেতে চেয়ার দুখানা উপরে টেনে নিয়ে এলো। কৃষ্ণপক্ষের রাত, চারিদিকে ঘন অন্ধকার নেমেছে, আর অন্তহীন নিস্তব্ধতা। আকাশের তারাগুলি আরো উজ্জ্বল দেখাচ্ছে। নীলা নিচে ছেলে ঘুম পাড়াতে পাড়াতে রাত্রির খাবার আয়োজনে ব্যস্ত। হঠাৎ আমি বললাম, শীতাংশু, তুমি আমার চেয়ে অনেক বড়। শীতাংশু বলল, লম্বায় না বয়সে? বললাম, না, শুধু তাই নয়, আমি যা পারিনি তুমি তা পেরেছ। কি করে পারলে বলো তো? শীতাংশু খানিক্ষণ চুপ করে থেকে বলল, আমার মায়ের কথা ভেবে। বললাম, তোমার মা? শীতাংশু বললে, অবাক হচ্ছ কেন? আমি কলসির মধ্যে জন্মাইনি, মায়ের পেটেই হয়েছিলাম। পেটে হয়েছিলাম এই মাত্র। জ্ঞান হওয়া অবধি আমি তাকে অসুস্থ অবস্থায় দেখেছি। যেভাবে তোমরা তোমাদের মাকে পেয়েছ, তাকে সেভাবে আমি পাইনি। বাবাকে তো নয়। গ্রামের ভদ্রলোকের বাড়িতে আশ্রিত হিসাবে আমরা ছিলাম, আমাদের নিজেদের কোনো বাড়ি ঘর ছিল না। আমি বড় হবার আগেই আমার মা পাগল হয়ে গিয়েছিলেন। আমার বাবার কথা তাকে জিজ্ঞেস করে কিছুই জানতে পারিনি। তার নাম ধাম কিছুই তিনি বলতে পারতেন না। আর গাঁয়ের আর সবাইয়ের চোখে মুখে যে ভাব দেখেছি, তাতে আর কাউকে আমার বাবার কথা জিজ্ঞেস করবার ভরসা হয়নি। শুনেছি আমরা নাকি অন্য জেলার লোক। আমার মা আমাকে কোলে নিয়ে গ্রামে এসেছিলেন। যে ভদ্রলোকের বাড়িতে আমরা ছিলাম, তাকে বাপ বলে ডেকেছিলাম। তিনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি সাধ্যমতো তার কাজকর্ম করে দিতাম। তিনি আমাকে বলেছিলেন যাতে আমরা কায়স্থ, আর কিছু বলতে চাননি। আমি যেবার ম্যাট্রিকুলেশন দিলাম, ম্যাট্রিকুলেশন পাশ করি, সেবারই আমার মা মারা যান। আমার পাশের খবর তাকে দিয়েছিলাম। তিনি আমার দিকে আগের মতোই শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন। জীবনে পাশ ফেলের আলাদা যে কোনো মানে আছে, তখন তা বুঝবার তার আর সাধ্য ছিল না। শীতাংশু থামল। আমি অন্ধকারে
তার পাশে চুপ করে বসে রইলাম। খানিক বাদে একটা হ্যারিকেন লণ্ঠন নিয়ে নীলা উপরে উঠে এলো। এসে বলল, চলো তোমরা এবারে খাবে, চলো। শেষ হলো আজকের গল্প, নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প আশ্রয়। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য। এই চ্যানেলে প্রত্যেক দিনই একটি করে নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।